দর্শক এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলম। জিয়াউল আলম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। আমরা দেখলাম যে করোনার এই সময় বেশিরভাগ সেক্টরে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড ছিল। আমরা বেশিরভাগ সেক্টরকে দেখলাম যে তারা চ্যালেঞ্জ ফেস করছে। তো সেক্ষেত্রে একটু জানবো যে তথ্য প্রযুক্তি খাত, এই খাতের অবস্থা আসলে কেমন ছিল? আমরা অনেকেই জানি যে এই সময় কিন্তু অনলাইনে ক্লাস হয়েছে, অনলাইনে অনেক কিছু হয়েছে, ই কমার্সের প্রবৃদ্ধিটা বেশ ভালো ছিল। আমি আপনার মুখ থেকে জানতে চাই আসলে কিভাবে দেখছেন এখন কি অবস্থা এই সেক্টরের? ধন্যবাদ। আসলে কোভিড কিন্তু আমাদের বেশ কিছু লেসন লার্নিং হয়েছে কোভিডের সময়। বিশেষ করে আমরা যখন চিন্তা করেছি লকডাউনের কথা, তখন কিন্তু অনেকগুলো সার্ভিস কিন্তু লকডাউনের মধ্যেই কিন্তু কন্টিনিউ করতে হয়েছে। এই জন্য প্রথমেই আমরা কিন্তু 5টা বিজনেস কন্টিনিউটি প্ল্যান করেছিলাম, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এবং এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, তারপর লজিস্টিক্স, বিনোদন, এগুলো ছিল গুরুত্বপূর্ণ, এবং কানেক্টিভিটি। এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এই সময় কিন্তু ডিসকানেক্টেড হওয়া যাবে না, কারণ লকডাউন তো এক ধরনের ডিসকানেকশন। বাট আমরা যদি ভার্চুয়াল কানেকশনটা এনশিওর করতে পারি, তখন কিন্তু এটাই চিন্তা করি কিন্তু আমরা এই 5টা বিজনেস কন্টিনিউটি প্ল্যান করেছিলাম। এবং এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানের আওতায় কিন্তু আমরা মানুষের যে চাহিদা, দৈনিক চাহিদা, মানে প্রয়োজনীয় চাহিদা, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি। এবং আমরা বলবো যে এই সময়ে যে লকডাউনের যে একটা ডিটাচমেন্ট, এটা কিন্তু আমাদেরকে অনেক ক্লোজ করে দিয়েছে আমাদের কানেক্টিভিটি। আমাদের এই কারণে কিন্তু আমরা তখন এই সময়টা বুঝতে পারি না যে আমরা আসলে আমাদের মানে রিয়েল যে বিজনেসগুলো আছে, এগুলো কন্টিনিউ থাকার কারণে কিন্তু অনেকেই আমরা ঘরে বসেই কিন্তু কমফর্ট ফিল করেছি এই যোগাযোগগুলো, এই সার্ভিসগুলো এনশিওর করার ক্ষেত্রে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আমাদের শিখিয়ে দিয়েছে, আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, সবই আছে, আর শুধুমাত্র আমাদের ইউজার্সদের মানসিকতা, ইউজারদের পার্টিসিপেশন, এটার সংখ্যার বৃদ্ধি। আমি মনে করি যে এই কোভিড আমাদেরকে এই ক্ষেত্রে, বিশেষ করে চেঞ্জিং ক্ষেত্রে, মানুষের অ্যাটিটিউডাল চেঞ্জিং, আইটি সেক্টরে মানুষের যে ইনভলভমেন্টের যে একটা চেঞ্জ দরকার, পরিবর্তন দরকার, এই পরিবর্তনটা কিন্তু এই সময় হয়েছে। এবং আমরা আইসিটি সেক্টর অত্যন্ত আশাবাদী যে সামনে হয়তো এটা কন্টিনিউ করবে। জি স্যার, আমরা সেটার প্রত্যাশা করছি। এবং আমরা কিন্তু এই মুহূর্তে জুমের মাধ্যমে কিন্তু স্যার কথা বলছি, এবং জুমের মাধ্যমে কিন্তু অনেক বিজনেস মিটিং, অনেক গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আসলে হচ্ছে। একটু জানতে চাইবো যে আমরা জানি যে আমাদের দেশেই কিন্তু উন্নত মানের অনেক সফটওয়্যার তৈরি হচ্ছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সেই সাথে আরও দক্ষ সফটওয়্যার নির্মাতা তৈরিতে আসলে সরকার কি করছে অথবা কি করা উচিত, কি মনে করছেন? ঠিকই বলেছেন, আসলে আমাদের দেশীয় সফটওয়্যার কিন্তু অনেক উন্নত হয়েছে এখন। আমি একটা উদাহরণ দিব যে আমরা কিছু সরকারের যে বিজনেস, এটা হলো জিআরপি বলি আমরা, গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং, যেটা বিজনেস করার ক্ষেত্রে বা যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে রিসোর্স প্ল্যানিংটা খুব বেশি দরকার, এটার অটোমেশন দরকার। তো আমরা আমাদের যে রিসোর্স প্ল্যানিং সরকারের, এই রিসোর্স প্ল্যানিংটা আমরা 9টা মডিউলে কাজ করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই 9টা মডিউলে রিসোর্স প্ল্যানিং এর কাজটা করছে আমাদের দেশীয় ইঞ্জিনিয়াররা, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়ার কাজ করছেন, এবং দেশীয় সফটওয়্যার প্রোভাইডার যারা ভেন্ডার হিসেবে আমাদের সঙ্গে কাজ করছেন, প্রোপ্রিয়েটস কাজ করছেন, আরো অনেক কাজ করছেন, তারা কিন্তু নিজেরাই কাজ করছেন। এবং আমরা যে কয়জন বা যে কয়টি দেশীয় বিদেশি সংস্থার সঙ্গে আমাদের এই সিস্টেমটাকে শেয়ার করেছি, সবাই কিন্তু অ্যাপ্রিশিয়েট করেছে। সুতরাং আমাদের দেশীয় ইঞ্জিনিয়ার, দেশীয় যে দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে, তারা যে বড় বড় কাজ করতে পারে তার কিন্তু অনেক নজির আছে। তার একটি নজির আমি দেখালাম। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা আসলে ডিপেন্ডেন্ট হব না বিদেশের উপরে। আমরা প্রথম দিকে কিন্তু সফটওয়্যার আমদানি করেছি, এবং অনেক সফটওয়্যারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা সেটা করে কিন্তু খুব একটা ভালো করিনি, কিছু কিছু ক্ষেত্রে ভুলও ধরা পড়েছে। এখন দেশীয় প্রোডাকশন যদি আমাদের কাছে থাকে, এবং আমি আরেকটা জিনিস বলবো যে আমাদের দেশীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স বা যারা সফটওয়্যার প্রোভাইডার্স আছে এবং আমাদের ইঞ্জিনিয়ার্স যারা জানেন যে দেশীয় এনভায়রনমেন্ট, আমি যখন রিসোর্স প্ল্যানিং করব তখন কিন্তু আমার অফিসের যে স্ট্রাকচার, অবকাঠামো, বিহেভিয়ার, আমাদের ক্লায়েন্টদের বিহেভিয়ার, এগুলো কিন্তু জানতে হয় যিনি ডেভেলপ করবেন এই সফটওয়্যারটা। সুতরাং দেশীয় ইঞ্জিনিয়ার কিন্তু সব জানেন। এই তার প্রেক্ষিতে হয়েছে কি যে আমরা কিন্তু একটা মানে স্মার্ট সফটওয়্যার আমরা প্রোভাইড করতে পারছি, এবং একটা কোয়ালিটি সফটওয়্যার যেটা আসলে ইউজাররা খুব মনোযোগ মানে আনন্দের সঙ্গে বা খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, সেই ধরনের সফটওয়্যার কিন্তু আমাদের দেশীয় ইঞ্জিনিয়াররা করতে পারছে। সুতরাং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই উৎসাহিত করা উচিত, পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। আপনারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু এখন কোনো সফটওয়্যারই বিদেশ থেকে আমদানি করার কাজটি নিরুৎসাহিত করছি, এবং দেশীয় সফটওয়্যার, বিশেষ করে আমরা যে আইসিটি সেক্টরে যতগুলো এখন প্রক্রিমেন্ট হচ্ছে, আমরা সবকিছুই দেশীয় ইঞ্জিনিয়ার, দেশীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রোডাকশন কিন্তু আমরা নিচ্ছি।
তো সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা চেঞ্জ হয়েছে এবং এইভাবে কিন্তু প্রমোট হচ্ছে। এছাড়া আমাদের বাংলাদেশেও কিন্তু একটা মার্কেট, সফটওয়্যার মার্কেট তৈরি হয়েছে নিজস্ব কনজাম্পশনের জন্য, এবং সরকারি বেসরকারি পর্যায়ে বিশাল একটা মার্কেট তৈরি হয়েছে। এই মার্কেটটা যদি আমাদের দেশীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধরে রাখতে পারেন, আমি মনে করি এই সেক্টরে আমাদের প্রভূত উন্নতি হবে। এবং আরেকটা বিষয় আমি খবর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন কিন্তু আমরা সফটওয়্যার রপ্তানি করছি, সুতরাং আমাদের কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল একটা চেঞ্জ হয়েছে এবং একটা দেশীয় অর্থনীতি একটা বিশাল ভূমিকা এটি রাখতে পারছে। সেটাই, এবং আমরা প্রত্যাশা করব যে টালি সফটওয়্যার মতো সফটওয়্যার আমাদের দেশেই তৈরি হবে, সে প্রত্যাশা আমরা অবশ্যই করতে পারি। এবং আমি একটু জানতে চাই যে করোনার প্রাদুর্ভাবে বাইরে থেকে অর্থাৎ প্রবাসীরা অনেকে কিন্তু দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে, সেই সাথে আমরা জানি অনেকে কর্মহীন হয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই সেক্টরটা আসলে কতটা আসলে আকর্ষণীয় বলে এই মুহূর্তে আপনি মনে করছেন? আসলে প্রবাসী যারা আছেন, যারা বাংলাদেশে ফিরে আসছেন, যারা স্কিল ম্যান পাওয়ার, এদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ। আমি মনে করি যে এখন আপনি জানেন এবং এটা জানেন যে আমরা বাংলাদেশ কিন্তু ফ্রিল্যান্সিং এ কিন্তু বিশ্বের দ্বিতীয় স্থানে আছি। তো ফ্রিল্যান্সিং সেক্টরটা কিন্তু একটা উন্মুক্ত সেক্টর, এবং সেইখানে কিন্তু আমাদের যে যারা দেশে এবং বিদেশে থেকে দেশে ফেরত এসছেন, তাদের জন্য কিন্তু এই সেক্টরটা উন্মুক্ত আছে। তারা কিন্তু আর এছাড়া আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা আছে। আমরা লার্নিং আর্নিং প্রজেক্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের তৈরির জন্য প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তাদের এই ফ্রিল্যান্সারদের জন্য নীতিমালা তৈরি করছেন এবং তাদেরকে সার্টিফাই করার জন্য একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য সেক্টর, যেটা সফটওয়্যার সেক্টর এখন ডেভেলপ করেছে এই সময় যদি আমাদের বিদেশের থেকে ফেরত আসছেন আমাদের বন্ধুরা যারা দেশে এসছেন, তারা যদি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে চান, সেখানে হয়তো করতে পারেন। তবে এই ক্ষেত্রে বড় একটা হলো যে যারা আনস্কিল লেবার বা আনস্কিল ম্যান পাওয়ার, তাদের জন্য হয়তো একটু কষ্টদায়ক হবে, এবং তাদেরকে আমি মনে করি যে একসময় এই ধরনের স্কিলে আসাটা উচিত। এবং এই স্কিলটা যদি অর্জন করতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রবাসের বিদেশ থেকে যারা ফিরে এসছেন তাদের জন্য কিন্তু একটা উন্মুক্ত খোলা মাঠ আছে, সেখানে ওনারা কিন্তু এখানে আসতে পারেন, কাজ করতে পারেন এবং লাভবান হতে পারেন। অনেক সম্ভাবনাময় একটা সেক্টর। আমরা এই সেক্টর নিয়ে আরো অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে আমরা কথা বলছিলাম তথ্য প্রযুক্তি খাত নিয়ে, কথা বলছিলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলমের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব জিয়াউল আলম, আমরা একটু জানতে চাই, আপনি বলছিলেন যে জনশক্তির ব্যাপারেই বলছিলেন, তো একটু জানতে চাইবো যে দক্ষ জনশক্তি তৈরিতে আসলে আরও কি করা যেতে পারে। সেই সাথে আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে খুবই একটা ভালো অবস্থানে, তো সেই যে তরুণ জনশক্তি, তাদেরকে আমরা আরও কিভাবে কাজে লাগাতে পারি এই সেক্টরে? অনেক ধন্যবাদ। আসলে দক্ষতা উন্নয়নের কিন্তু ব্যাপক একটি কাজ হয়েছে এ সময়। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকেই কিন্তু আমাদের শিক্ষা পর্যায়ে, দ্যাট ইজ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে 6ষ্ঠ শ্রেণী থেকে আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং এটা এখন কিন্তু আমাদের যারা একদম 6ষ্ঠ শ্রেণী থেকে বা তার নিচের ক্লাস থেকে কিন্তু চর্চা মোটামুটি হয়ে আসছে, এবং 6ষ্ঠ শ্রেণী থেকে কিন্তু তারা সেখানে শিক্ষার সুযোগটা পেয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব করব। সেই ল্যাবে বসে কিন্তু আমাদের শিক্ষার্থীরা এই আইটি বিষয়ে শিক্ষা নিতে পারবে। এবং আমরা এই কার্যক্রমটি হাতে নিয়েছি, এবং আমাদের মোটামুটি এখন 30 ভাগের উপরেও কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রোভাইড করতে পারছি, সো দ্যাট এরা এখানে ছাত্রছাত্রীরা বসে কিন্তু যে প্রাথমিক যে জ্ঞান, আইটি স্কিলটা, এটা অর্জন করতে পারছে। এবং এই যে আমরা যে এই কাজগুলো করতেছি, যে দক্ষতা উন্নয়ন, এই কাজগুলোর যিনি মূল আর্কিটেক্ট, তিনি হচ্ছেন আমাদের মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ। তারই পরামর্শে কিন্তু আমরা এই কাজগুলো করছি। এবং আমাদের আরো স্বপ্ন আছে যে তাদেরকে যে আইটি ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেটাও কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, সেটা নিয়েও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করছি আমরা। আর এর পরপরই রয়েছে আমাদের আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের প্রত্যেকটা জেলায় একটি করে আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার হবে। সেখানে কি হবে? সেখানে ইনকিউবেটরে বসে আমাদের যে ফ্রিল্যান্সাররা ট্রেনিং করতে পারবে, ফ্রিল্যান্সার যারা হইতে চায় তারাও কিন্তু ট্রেনিং করতে পারবে, এবং তারা সেখানে ইনকিউবেটরটাও ব্যবহার করতে পারবে। একটা ইনকিউবেটর থাকবে এবং একটা ট্রেনিং এর জন্য আলাদা রুম থাকবে, কিছু ওপেন স্পেস থাকবে যেখানে প্লাগ অ্যান্ড প্লে থাকবে, যেখানে বসে ওনারা কাজ করতে পারবে। আমাদের যারা
যারা স্টার্ট আপ হতে চায়, যারা ইনকিউবেটরে বসে কাজ করতে চায়, তারা কাজ করতে পারবে। সেই ধরনের ইনকিউবেটর কিন্তু প্রত্যেক জেলায় আমরা করতে যাচ্ছি। আমরা এই পর্যন্ত 19টি জেলায় কাজ শুরু করেছি, আরো 11টি জেলায় কাজ শুরু হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছে প্রত্যেকটা জেলায় করতে হবে। সো এইখান থেকে কিন্তু আমাদের আইটি স্কিল পার্সন তৈরি হবে। পাশাপাশি যাদের আইডিয়া আছে, যারা স্কিল মানে যাদের আইডিয়াকে ইনোভেশনে পরিণত করে ওই ইনোভেশনটিভ আইডিয়াটাকে সে বিজনেসে কনভার্ট করতে চায়, তার জন্য যে ইনকিউবেটর দরকার সেখানে বসে কিন্তু মেন্টরিং সাপোর্ট নিয়ে এবং সরকারের আর্থিক সহযোগিতা নিয়ে সে একজন এই ইনকিউবেটরে বসে একজন ভালো স্টার্ট আপ হতে পারে, ভালো বিজনেস মডেল, মেন্টরের সহযোগিতা, ভালো বিজনেস মডেল তৈরি করে কিন্তু ভালো স্টার্ট আপ হতে পারে। এইভাবে কিন্তু স্টার্ট আপ তৈরি হচ্ছে বাংলাদেশে। এবং এইখানে এই স্টার্ট আপ থেকে সে একসময় যদি একজন এন্টারপ্রেনার হয়, সে এন্টারপ্রেনার হিসেবে যদি ইনভেস্ট করতে চায়, আমাদের জন্য ইনভেস্টমেন্টের জন্য হাইটেক পার্ক রয়েছে। অর্থাৎ এই যে প্রাথমিক মানে শিক্ষা থেকে শুরু করে একদম ইনভেস্টমেন্ট পর্যায়ে এসে একজন দক্ষ ইনভেস্টর হতে পারবে আইটি সেক্টরে, তার যে একটা ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন এবং ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু এটার দিকে হাত দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু তাকে বিভিন্ন পর্যায়ে ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের সুযোগটি করে দেওয়া হয়েছে। এইবার এর মাধ্যমে কিন্তু আমাদের এন্টারপ্রেনার হবে, ডেভেলপমেন্ট হবে এবং আইটি সেক্টরে যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা আমরা করতে পারবো সাকসেসফুলি এবং এর মাধ্যমে দেশ কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হবে বা আর্থিকভাবে আরো উন্নত হবে। সেটা আমরা প্রত্যাশা করি। আমরা জানি যে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে অবকাঠামোর উন্নয়ন, পরিবর্ধন খুবই দরকার। সেই বিষয়টা জানবো, বিশেষ করে একটু জানতে চাইবো যে আরও আইটি পার্ক তৈরি করার চিন্তাভাবনা আপনাদের আছে কিনা। সেই সাথে একটু জানতে চাই যে ইন্টারনেট তো আসলে সবচেয়ে বড় প্রভাবক আইটি সেক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিডটাকে আরও কীভাবে সহজলভ্য করা যায়, সেই ক্ষেত্রে ব্যান্ডউইথটাকে আরও কীভাবে কমানো যায়, সার্বিকভাবে একটু জানতে চাচ্ছি অবকাঠামো নিয়ে। আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশেই মানে হাইটেক পার্ক পর্যায়ক্রমে আমরা করতে যাচ্ছি। হাইটেক পার্ক একটা আসলে ইনভেস্টমেন্টের বিষয়। সেখানে এই পর্যন্ত আমরা 28টি হাইটেক পার্কের পরিকল্পনা নিয়েছি। 5টি হাইটেক পার্ক অলরেডি তৈরি হয়ে গেছে এবং এগুলো বিজনেসে চলে গেছে। এর মধ্যে আমাদের সফটওয়্যার পার্ক একটা আছে, আমাদের জনতা টাওয়ার, এটা ঢাকায় আছে এবং যশোরে আছে আরেকটা সফটওয়্যার পার্ক, সেটা হচ্ছে যশোর হাইটেক পার্ক। আর এছাড়া কালিয়াকুড়ি হাইটেক পার্ক, সেটি অবশ্যই এখনই প্রোডাকশনে চলে গেছে এবং সিলেটে আরেকটি হাইটেক পার্ক, রাজশাহীতে আরেকটি হাইটেক পার্ক হচ্ছে। এভাবে আমরা 28টি এই পর্যায়ে করবো, পরবর্তীতে হয়তো আরো বেশি এক্সপানশন হবে। হাইটেক পার্কগুলোর ডিমান্ড আছে এবং এখানে আমাদের যারা দেশীয় ইনভেস্টর এবং বিদেশি ইনভেস্টর কিন্তু আমাদের হাইটেক পার্কে চলে আসছে অলরেডি এবং দেশীয় ইনভেস্টরও রয়েছেন এখানে। এবং সেই হাইটেক পার্কের ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু একটা বিশাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এটা চলে আসছে। আমরা এখানে হার্ডওয়্যার প্রোডাকশন হচ্ছে, সফটওয়্যার প্রোডাকশন হচ্ছে, সব মিলিয়ে কিন্তু এই হাইটেক পার্ক আগামী দিনে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিশাল একটা ভূমিকা রাখবে। আর আসলে এভাবে কিন্তু অবকাঠামো উন্নয়ন হচ্ছে। তো পাশাপাশি আমরা কিন্তু কানেক্টিভিটিটাও এনশিওর করতে যাচ্ছি। কানেক্টিভিটিটা আসলে আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি এখন ইউনিয়ন পরিষদ পর্যন্ত চলে গেছে। ইউনিয়ন পর্যন্ত চলে যাওয়ার অর্থ হলো আমরা কিন্তু লাস্ট মাইল কানেক্টিভিটি টাচ করতে যাচ্ছি। অর্থাৎ এরপরের পর্যায়ে হচ্ছে এখান থেকে গ্রামে চলে যাচ্ছে। তো গ্রামে গেলে একদম লাস্ট মাইল কানেক্টিভিটি এনশিওর করা হচ্ছে এবং এইভাবে কিন্তু এই অবকাঠামোগুলো আমরা উন্নয়ন করার চেষ্টা করছি। আর ইন্টারনেট স্পিড একটা বড় বিষয়। এখন আমাদের যেটা ব্রডব্যান্ড কানেক্টিভিটি আছে সেখানে কিন্তু আমরা এনশিওর করতে চেষ্টা করছি যেন ভালো স্পিড পায় এবং এই ব্রডব্যান্ড কানেক্টিভিটির যে মানে এনজয় করার যে সুযোগ, সেই সুযোগটি আমরা সৃষ্টি করে দিচ্ছি। আর আরেকটা বিষয় আপনি বললেন যে যেটা মানে ব্রডব্যান্ডের রেট, এটা আসলে আমরা নির্ধারণ করি না, ভবিষ্যতে ব্যান্ডউইথের প্রাইসটা নির্ধারণ করে না বিটিআরসি এটা নিয়ে কাজ করছে। আমরা বিটিআরসি কে সহযোগিতা করছি। আমরা আশা করি যে হয়তো অচিরেই আমরা বিটিআরসি থেকে একটা এই ধরনের গাইডলাইন পাবো এবং এটা পেলে হয়তো, যেটা অনেক সময় বলা হয়ে থাকে যে আমরা এই রেটটা নিয়ে একটু কথা বলা হয় এবং রেটটা বাড়া কমা নিয়ে আসে, যেহেতু রেগুলেটরি কমিশন নিয়ন্ত্রণ করে, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, সুতরাং আমি মনে করি যে কমিশন এটা নিয়ে চিন্তা করবে এবং ভবিষ্যতে এই ধরনের গাইডলাইন বা রেট নিয়ে আরো কথা বলবে। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে কিন্তু সাইবার নিরাপত্তা নিশ্চিতটাও কিন্তু খুবই দরকার। এই বিষয়টা নিয়ে আপনারা আসলে কি করছেন, কি চিন্তা ভাবনা আপনাদের? সাইবার নিরাপত্তা আসলে এখন আমরা যেটা দেখি যে আমাদের সাইবার সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। একসময় আমরা কিন্তু খুব ছোট সাইজের ছিলাম। আমি শুরু থেকে জানি যে 20 টেরাবাইট নিয়ে আমরা শুরু করেছিলাম। সাইবার মানে রিজার্ভার ছিল 20 টেরাবাইট। এখন কিন্তু আমরা মানে 30-40 পেটাবাইটও কিন্তু আমরা কভার করতে পারছি না। এই ধরনের একটা বিশাল সাইজ সাইবারের হয়ে ডেটা সাইজ হয়ে গেছে। এছাড়া কানেক্টিভিটি আছে, সব মিলিয়ে কিন্তু সাইবার সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ।
আমরা জানি যে 2018 সালে সরকার সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইন জারি করেছেন এবং তারপরে কিন্তু একটা সাইবার সিকিউরিটি এজেন্সি তৈরি হয়েছে। এটা আইসিটি ডিভিশনের আন্ডারে সাইবার সিকিউরিটি এজেন্সি কাজ করছে। এখানে একজন মহাপরিচালক আছেন, তার সঙ্গে একটা টিম কাজ করছেন এবং আমাদের যতগুলা সাইবার স্থাপনা আছে এবং সাইবার রেসপন্স করা হয় যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলোতে আমরা ইনসিডেন্স রেসপন্স টিম গঠন করে দিয়েছি এবং একটা সেন্ট্রাল ইনসিডেন্স রেসপন্স টিম আছে, সেন্ট্রাল সাইবার সার্ট আছে। এই সেন্ট্রাল সার্ট এবং আর অন্য দপ্তরে যে সার্টগুলো সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। অর্থাৎ একটা সার্ট বা সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম এর সঙ্গে আরেকটা সার্ট কথা বলতে পারে, তাদের কমিউনিকেশন আছে, যে কোনো থ্রেট যখনই ডিটেকশন হয় তখনই কিন্তু রেসপন্ড করা যায় এবং দেশি বিদেশি সার্টের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ আছে। এভাবে 24/7 আওয়ার্সে কিন্তু মনিটর করা হচ্ছে আমাদের সাইবার সাইটগুলোকে। তো মনিটর করে যখনই কিন্তু থ্রেট আসে তখন কিন্তু তাৎক্ষণিক অ্যাড্রেস করা হচ্ছে এবং যেখানে যেখানে থ্রেটটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এটা শেয়ার করা হচ্ছে। এভাবে কিন্তু বড় বড় থ্রেট থেকে কিন্তু আমরা ইতিমধ্যে মুক্তি পেয়েছি। আর আরেকটি বিষয় হচ্ছে সাইবারকে নিয়ে, আমার সাইবার এই জগৎটাকে নিয়ে কিন্তু কিছু অপরাধ প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে, বিশেষ করে হ্যাকিং থেকে শুরু করে এবং ফেসবুক এবং যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোর যে অপব্যবহার সেটা নিয়েও কিন্তু আমরা অনেক কনসার্ন এবং সেখানে আসলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা 2009 সালে যখন ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করি তখন আমাদের একটা স্লোগান ছিল, সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার করে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে মিথ্যা ঘটনাটাকেও কিন্তু অনেক সময় মিডিয়াতে, বা মিডিয়া বলবো না, যে সোশ্যাল মিডিয়াতে বেশি হয় সেটি হচ্ছে যে মিথ্যা ঘটনাকে সত্য করে প্রচার করার চেষ্টা করে, যেটা আসলে অনেকেই বিভ্রান্ত হন, না বুঝে না জেনে কিন্তু সেখানে উনি শেয়ার করেন বা ইয়ে করেন, তখন কিন্তু নিজেই বিপদগ্রস্ত হয়ে যান। তো এই ধরনের যেগুলো মুক্ত মিডিয়া আছে সেখানে যেন আমি যারা ক্লায়েন্ট আছি আমি যেন সচেতনভাবে সেখানে সেটা শেয়ার করি বা সেটাতে অংশীদার হই। সেই কাজটি করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আমাদের সিসিএ স্কুল পর্যায়ে একটা প্রোগ্রাম করছে, বিশেষ করে স্টুডেন্টদের নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আর আসল চিনি একটা আছে, আমাদের আরেকটা সাইট আছে যেখানে সাইবার নিরাপত্তা বা সাইবার অ্যাওয়ারনেসের জন্য ওরা কাজ করছে অ্যাম্বাসেডর হিসাবে। আমাদের এখানে যারা মানে আসল চিনির সদস্য, আসল চিনি বলতে আসলে আসল খবর কি চিনি আর কি, এটা আমরা নাম দিয়েছি আসল চিনি। এটা প্ল্যাটফর্ম, মুক্ত প্ল্যাটফর্ম, সেখানে যে কেউ অংশগ্রহণ করে সে সাইবার নিরাপত্তা বিধানে বা মানে মুক্ত গুজব সেটা আমরা প্রত্যাশা করব। আজকে আসলে একদমই সময় নেই, আমরা প্রত্যাশা করব সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে, সেই সাথে আমাদের সম্ভাবনার খাতে আমরা অনেক ভালো করব, সেই প্রত্যাশা নিয়ে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং একুশে টিভিকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2টা 30 মিনিট আবারও ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।